শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের সবার মন কি ভালো? আমার কিন্তু একদমই ভালো না। চারিদিকে অস্থিরতা, হানাহানি, সবার মনে ভয় আর শঙ্কা। এর মাঝে কি ভালো থাকা যায়? তবুও তোমাদের মনকে ভালো করার জন্য হাজির হয়ে গেছি তোমাদের প্রিয় অনুষ্ঠান কানেস্তারা নিয়ে। আমি চৈতি ফারহানা। শুরুতেই দেখা যাক তোমাদের মতামত ভিত্তিক অনুষ্ঠান কানেস্তারায় আজ তোমাদের জন্য কি কি থাকছে। হরতালে শিশুরা, বাণিজ্য মেলা, রাজনৈতিক অস্থিরতার করুণ শিকার শিশু, গৃহকর্মে নিগৃহীত শিশু এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই বিতরণী উৎসব। আমরা জানতে পেরেছি তোমাদের অনেকের স্কুলেই ঠিকমতো ক্লাস হচ্ছে না, আবার কোথাও কোথাও অঘোষিত ছুটি চলছে। কেউ কেউ স্কুলে গিয়ে ফিরে আসছো, আবার অনেকের বাবা মাই ভয়ে তোমাদের স্কুলে দিচ্ছে না। কেমন চলছে তোমাদের ক্লাসবিহীন দিনগুলি? হরতাল অবরোধ কি তোমাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটাচ্ছে, নাকি ভালোই যাচ্ছে তোমাদের দিন? বছরের শুরুতেই অবরোধের দিনে বই বিতরণের মধ্য দিয়ে শুরু হয় শিশুদের শিক্ষাবর্ষ। সেই থেকে হরতাল অবরোধ কর্মসূচি চলছে অবিরাম। যে উৎসাহ নিয়ে তারা বছর শুরু করেছিল তা অনেকখানি নিভে গেছে অনিয়মিত স্কুল, অনিশ্চিত ক্লাস আর ককটেলের ভয়ে। আমি স্কুলে যাইতে পারি না, ককটেল ফুটাই, তাই যেন আমি বন্ধুর সাথে খেলতে পারি না, ক্লাস করতে পারি না। আমাদের আব্বু আম্মু একা ছাড়ে না, আমরা অনেক ভয় পাই। বোম টোম মারে, ককটেল মারে, ওইটা আমাদের অনেক ভয় করে। আতঙ্ক এড়াতে কোনো কোনো স্কুল আবার পরীক্ষা নিচ্ছে সরকারি ছুটির দিনে। হরতালের কারণে আমরা জানতাম না পরীক্ষার আগের দিন যে পরীক্ষা ক্যান্সেলও হতে পারে। এরকম অনেক পরীক্ষা অনেক পিছিয়ে আসছে, আমাদের পরীক্ষা মানে অ্যাকচুয়ালি অনেক প্রিপারেশন অনেক হয়ে গেছে। গাড়ি নিয়ে বেরোতে যাচ্ছে না, দূর থেকে অনেকে রিক্সা দিয়ে আসছে, এটাতে সমস্যা হচ্ছে, যাতায়াতের সমস্যা, তার মধ্যে পরীক্ষা। হঠাৎ পেয়ে যাওয়া এ ছুটি আসলে কি সবার কাছে অপ্রত্যাশিত? বাসায় থাকলে আমাদের একটু মজা লাগে, কিন্তু টেনশন হয় পড়ালেখার ফেল করলে আমাদের কি হবে। এমনি তো বন্ধুদের সাথে খেলি, খুব মজাই হয়। আর হরতালে তো মানে পড়তেছি এমনি, ক্লাসের সাথে আগাচ্ছি না এরকম না, কিন্তু বাসায় আগানোর জন্য পড়তেছি, কিন্তু আমি জানি না ক্লাস আগায় যাচ্ছে নাকি আমি পিছিয়ে যাচ্ছি। মাঝে মাঝে টেনশন হয় যে মানে পড়াশোনা শেষ করতে পারবো না, এই পরে পরীক্ষার আগে আগে এসে ডেট দিয়ে দিবে হঠাৎ করে একটা, বাট তারপরও ওই জন্যই পড়াশোনাটা আগায় নিচ্ছি আর কি এখন পরে। অবরোধের মধ্যে আমরা তেমনভাবে স্কুলেও যেতে পারি না, এটাতে আমাদের পড়ালেখার ব্যাঘাত ঘটে। এই জন্য আমরা বাসায় বসে বসেই পড়ি এবং ফ্রেন্ডের সাথে খেলাধুলা করে থাকি। ছোটদের দুরন্ত মন এই হরতালের ছুটি বছরের শুরুতে যদিও হেসে খেলে কাটিয়ে দিচ্ছে, তবুও তারা পরীক্ষার প্রস্তুতির বিষয়টা একেবারে ভুলে যায়নি। এই অস্থিরতা শীঘ্রই বন্ধ হোক, নির্বিঘ্ন হোক শিশুদের শিক্ষা অর্জনের পথ। নতুন বছরে তোমরা সবাই নতুন বই পেয়েছো, তাই ক্লাস না থাকলেও এই বন্ধুদের মতো তোমরা যতটা পারো নিজে নিজে বই পড়ো। আর খেলাধুলা যে একেবারেই করবে না তা কিন্তু নয়। দেখো না, আমাদের বন্ধুরা তো মেলা থেকেও ঘুরে আসছে। শীতকালে গ্রামে গঞ্জে অনেক মেলার আয়োজন হয়, আর রাজধানীতে চলছে বাণিজ্য মেলা। আর এবারের বাণিজ্য মেলায় ছোটদের জন্য রয়েছে আলাদা আয়োজন। ঢাকার শেরেবাংলা নগরে শুরু হয়েছে 20তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বিভিন্ন দেশ থেকে নানান রকম পণ্য এসে হাজির হয়েছে এই মেলায়। বিভিন্ন দেশের মধ্যে পণ্য আমদানি রপ্তানি বৃদ্ধি এবং বিদেশি পণ্যের সাথে বাংলাদেশিদের পরিচয় করিয়ে দেওয়া এই মেলার লক্ষ্য। তবে এসব লক্ষ্য উদ্দেশ্য নিয়ে খুব একটা মাথা ঘামায় না শিশুরা, তাদের ঘুরতে আসাই আনন্দ। আমি আমার নানার সাথে মেলায় আসছি, আমার খুবই ভালো লাগছে। বাবা মার সাথে এখানে এসেছি, খুব ভালো লাগছে। বাণিজ্য মেলা অনেক কিছু কিনবো। আমার বড় মামির সাথে এসেছি, আমার অনেক মজা লাগছে। স্কুলের জন্য সব জিনিসপত্র কিনেছি, আমার অনেক ভালো লাগছে। আমি কিছু কিনছি, পছন্দ হয়েছে, এর জন্য ভালো লাগতেছে। বাণিজ্য মেলায় আসলে পুরো ফ্যামিলি নিয়ে আসছি, এই জন্যই যে হরতালে তো ওরা সম্পূর্ণ গৃহবন্দী হয়ে আছে অবরোধ কারণে। স্কুল ছুটি, লেখাপড়ার চাপ কম, এই জন্য বাচ্চাদের দেখার জন্য নিয়ে আসছি।
এবারের মেলা শিশুদের জন্য মূল আকর্ষণ সুন্দরবনের আদলে ইকো পার্ক এবং শিশু পার্ক। বিভিন্ন রাইডে চড়েছি, অনেক কিছু কিনেছি। ট্রেনে চড়ে আমাদের অনেক ভালো লেগেছে। বাণিজ্য মেলার আয়োজন শিশুর বিনোদনের জন্য না হলেও রাজধানীতে বিনোদনের স্থানের স্বল্পতার কারণে শিশুরা এখানে এসে ভিড় জমাচ্ছে। স্থান যাই হোক, শিশুরা বাঁধ ভাঙা আনন্দে মেতে থাক, রঙিন হোক তাদের শৈশব। তোমাদের বাবা মা সময় পেলে তোমরা কিন্তু ঘুরে আসতে পারো মেলা প্রাঙ্গণ থেকে। তবে সাবধান থাকবে সব সময়, কারণ রাজনৈতিক অস্থিরতার কর্মকাণ্ডের শিকার হচ্ছে কিন্তু অনেক শিশু। অনেকেই ইতিমধ্যে প্রাণ হারিয়েছে, অনেকেই ককটেলের আঘাতে হারিয়েছে অঙ্গ প্রত্যঙ্গ, অনেকেই বার্ন ইউনিটে কাতরাচ্ছে দিনের পর দিন। রাজনীতির নামে সহিংসতা ছড়িয়ে পড়ছে চারদিকে। পত্রিকার পাতা কিংবা টিভি পর্দার প্রতিদিনের স্বাভাবিক খবরে চলে আসে হাসপাতাল এবং বার্ন ইউনিট। আমাদের সবার জন্য এরকমই একটি স্বাভাবিক রাত ছিল গত 18 তারিখ রবিবার রাত, যখন আমরা টিভিতে এমনই কিছু খবর দেখছিলাম। আর নারায়ণগঞ্জের সাফির তার মা বাবার সাথে ডাক্তারের কাছে গিয়েছিল ব্যান্ডেজ খুলতে। মাসখানেক আগে তার পাটা একটু পুড়ে গিয়েছিল। পুরো মাস চিকিৎসার পর ব্যান্ডেজ থেকে মুক্তি পেয়েছিল সে। আর এই তার এখনকার অবস্থা। ওর পায়ে ড্রেসিংটার জন্য বের হয়েছি, এতটুকু পা পুড়ে গেছে, সেটা নিয়ে আমি 15 দিন আমার ছেলেকে আগলে রাখছি। আর এখন এত বড় পোড়া, আমার ছেলে কিভাবে সহ্য করবে? আমি সারা দেশবাসীর কাছে বলতেছি, সারা পৃথিবীর সবাইকে বলতেছি, pray for my son, please. সাফিরের ছোট্ট শরীর কাতরাচ্ছে হাসপাতালের বিছানায়। আহত মা বাবা হাহাকার করছে তাকে একটু বুকে নেওয়ার আশায়। তাদের অসহায় চোখ শুধু চেয়ে চেয়ে দেখছে ছেলের ছটফট করা দেহ। সাফিরের মতো আরো অনেক শিশু এভাবে খবরের শিরোনাম হচ্ছে, আবার কিছুদিন পর মিলিয়ে যাচ্ছে। এভাবে বছরের পর বছর চলছে রাজনীতির নামেই নিষ্ঠুরতার চর্চা। এর সমাধান কি? আমাদের দেশের রাজনৈতিক অবস্থা যাই হোক না কেন, একটা দেশের শিশু এবং মহিলাদের অবস্থা নির্ণয় করে যে ওই দেশের মানুষের অবস্থান এবং অবস্থা কোথায়, এটা কত সভ্য দেশ। তো সেদিক থেকে প্রথমত তাদের একমত হওয়া উচিত ছিল যে আমরা যাই করি না কেন আমাদের শৈশব আমরা হরণ করব না, আমাদের শিশুদের শৈশব আমরা পুড়িয়ে দেব না, আমাদের শিশুদের আগামী আমরা স্বপ্ন দেখা ধ্বংস করে দেব না। সাফির অসংখ্য শিশুর অসহায়তার একটি উদাহরণ। আমরা চাই আন্দোলনের ভাষা মানবিক হোক, নিরাপদে থাকুক সকল শিশু। দেশ এখন অস্বাভাবিক রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে, যার করুণ শিকার আমাদের শিশুরা। আবার আমাদের আশেপাশে এমন কিছু শিশু আছে যাদের কান্নায় ভেজা গল্পগুলো আমাদের কাছে অজানাই রয়ে গেছে, যাদের অবহেলিত জীবন আমাদের কাছে দৈনন্দিন স্বাভাবিক ঘটনা। এবার এমন কিছু শিশুর গল্পই আমরা তুলে ধরব। বাংলাদেশের মতো নিম্ন আয়ের একটি দেশে শিশুশ্রম একটি স্বাভাবিক ঘটনা। ছেলে শিশুরা কাজ করছে বাইরে, আর কন্যা শিশুরা বাসাবাড়িতে করছে গৃহকর্মীর কাজ। বাংলাদেশে মোট শিশু শ্রমিক প্রায় 32 লাখ। তাদের মধ্যে 4,20,000 শিশু গৃহকর্মে নিয়োজিত। আর গৃহকর্মে নিয়োজিত শিশুদের মধ্যে 75% হলো কন্যা শিশু। 1,47,000 শিশু শুধু রাজধানী ঢাকাতে কাজ করে এবং তাদের বয়স 9 থেকে 14 বছরের মধ্যে। কাজ করে একেবারে বাসা পাঠাই। আমি আরো 5 বছর পরে বিয়ে করতে চাই, ছেলে মেয়ে বড় হয়ে দাঁড়ানো হবে। আমাদের কাছে বহুত আশা ভরসা করে তাদের বাবা মারা দিয়ে যান। আমরা তাদেরকে যতটুকু আমাদের সম্ভব অ্যাজ এ মানুষ হিসাবে তাদের সাথে সেই রকম ট্রিট করা উচিত এবং সেইভাবে তাদের সঙ্গে মিলেমিশে থাকা উচিত। মুখ বুঝে তারা কাজ করে যায় সারাদিন। তাদের বুকে জমা হতে থাকে শত কান্না ভরা গল্প। দেশের বাড়ি বরিশাল। আমরা 8 বোন। আমার আব্বার প্যারালাইসিস এক সাইড ধরে যায় দেখে আমাকে পড়াশোনা করতে পারে না, তার জন্য আমাকে এখানে বাসা বাড়িতে কাজ করি। মানে 1 বালতি কাপড় চোপড় দিতেছে, ওইগুলো ধুইছি, তারপরে আরও 1 বালতি দিছে, যেটা আমি পারি না, আমার পক্ষে ঝুঁকিপূর্ণ হয়ে গেছিলো। ওই সময় আমাকে খুন্তি দিয়ে সেক দেয়, তারপরে অনেক মারধর করে। ওইখান থেকে আমি পালায় আসি। স্বপ্না পালিয়ে গিয়ে একটি আশ্রয়ের সন্ধান করতে পেরেছে। অপরাজেয় বাংলার এই ঘরটুকু তাদের বাড়ি, ঘর, স্বপ্ন। তবে এমন গল্পের কিছুটা ব্যতিক্রমও দেখা যায়।
শীতের সময় অনেক সকাল উঠতে হতো, ঘর মোছা, কাপড় ধোয়া, থালাবাটি অনেক কিছু আমাদের করাতো। কোনো সময় যদি একটু বসে থাকতাম, কাজ করা শেষ, তাড়াতাড়ি শেষ হলে তারপরেও বকা দিত। কোনো সময় টিভি দেখতে দিত না, আবার ওনার বাচ্চাদের সাথে কথা বলতে দিত না, একা একা দূরে দূরে রাখতো অনেক। আমরা আসলে 6 থেকে 18 বছর শিশুকে নিয়ে আমরা কাজ করি এখানে। আমার এখানে যেমন 27টা বাচ্চা ট্রেসলেস আছে, 27টা বাচ্চা কিছুই বলতে পারে না। এগুলোকে নিয়ে আসলে আমরা নন ফর্মাল এডুকেশন করাচ্ছি, আমরা কাউন্সেলিং করছি। তাদের সাথে একটু বড় হলে পারে তারা মনে পড়ে যে আমার বাড়িটা এরকম ছিল, আমার মা এরকম ছিল। অভাবে পড়ে মা বাবাকে সাহায্য করতে তারা পা বাড়িয়েছে ঢাকার পথে। আমার বড় যে ইচ্ছা যে আমি সাংবাদিক হব, যে আমার মতো শিশুরা যে এরকম কষ্ট করতেছে ওইরকম যেন কষ্ট না হয়। তারপরও স্বপ্নগুলোর মধ্যে তফাৎ রয়ে যায় অনেকখানি। কি তোমাদের মন খারাপ করে দিলাম? তবে এটাই কিন্তু আমাদের বাস্তব চিত্র। আমরা সবাই মিলে চেষ্টা করলে একদিন পরিবর্তন সম্ভব, আর পরিবর্তনের জন্য চাই জ্ঞান আর শিক্ষা। তোমরা কি গল্পের বই পড়তে পছন্দ করো? তোমাদের অনেকেই যে গল্পের বই পড়তে ভীষণ পছন্দ করো তার প্রমাণ কিন্তু আমরা দেখতে পেয়েছি বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচির পুরস্কার বিতরণীতে। সেখানে বই পড়ুয়াদের মেলা বসেছিল। শীতের তীব্রতা, ককটেল আর পেট্রোল বোমার আতঙ্ক, এই সব কিছুকে জয় করে বাংলার শিশু কিশোর ও তরুণেরা যে এগিয়ে যাচ্ছে তার প্রমাণ এই উৎসব। ঢাকা মহানগরীর বই পড়া কর্মসূচিতে অংশগ্রহণ করা 30,000 শিক্ষার্থীর মধ্যে 6,092 জন বই পড়ুয়া এই অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার লাভ করল। সারা বছর বই পড়ে একটি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারা আজ এই উৎসবের অংশ হওয়ার গৌরব লাভ করেছে। তাই কৃতিত্বের উচ্ছ্বাস তাদের চোখে মুখে। বই পড়ার উদ্দীপনা, বই পড়ার আগ্রহ আরও দ্বিগুণ না 100 গুণ বেড়ে গেছে। পাঠ্যপুস্তকের বাইরে জ্ঞান অর্জন করার জন্য এটা অনেক বড় একটা মাধ্যম, আর এই বই পড়ে আমি খুব মজা পাই। খুব ভালো লেগেছে, সারা বছর বই পড়েছি, এখন পুরস্কার পেয়েছি। মজা লাগে সবাই একসাথে পরীক্ষা দিতে, মানে আউট নলেজের একটা পরীক্ষা হয় এখানে, আর এই পুরস্কার পেতে অনেক হ্যাপি লাগছে। আজকে আমি এই বইটা পুরস্কার পেয়েছি, আমি বাসিতে এটা শেষ করে ফেলবো পরে। এখানে এসে তারা প্রিয় ব্যক্তিত্বের জীবনের গল্প শুনে অনুপ্রাণিত হচ্ছে, জ্ঞানের রাজ্যে বিচরণের স্বপ্ন দেখতে শিখছে। প্রত্যেকবারই একই রকম এক্সাইটমেন্ট, মানে প্রতিবার যে আসতেছি মনে হচ্ছে নতুন করে আসতেছি। আর মানে বই পড়তে এত বেশি ভালো লাগে যে বই পড়ার জন্য আমরা একটা পুরস্কার পাচ্ছি, সেটা অন্যরকম একটা অনুভূতি। এই বইটা আমরা সারা বছর পড়তে পারছি, এটা যেন প্রত্যেক বছর চালু থাকে সেটা আমরা কামনা করব। আমাদের স্বপ্নের মানুষরা যেমন আনিসুল হক স্যার, তারপর জুয়েলাইট স্যার, তাদের কাছ থেকে আমরা পুরস্কার নিচ্ছি, এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। বই কিন্তু মানুষের জীবনটা একদম আমূল পাল্টে দিতে পারে। একটা বই তাকে বই পড়ার নেশায় পাইয়ে দিতে পারে, তখন সে আরও বই খুঁজবে, আরও বই জোগাড় করবে, পড়বে, এবং দেখা যাবে যে সে যা হওয়ার কথা ছিল তার চাইতে অনেক উন্নততর মানুষ হবে। এইটার সুফলটা আমরা 10-20 বছর পরে পাব, যখন এই ছেলেমেয়েগুলি আমাদের দেশটাকে পরিচালনা করবে। একজন ভালো মানুষ হয়ে ওঠার স্বপ্নে বিভোর লাখো চোখ, তারা প্রার্থনা করে সুন্দর আগামীর। সঠিক পরিবেশ পেলে তারাই গড়বে সেই আগামী। বন্ধুরা, বেশি বেশি বই পড়ো আর নিজেকে ভালো মানুষ হিসেবে তৈরি করো। কি ক্লাসের পড়া ফাঁকি দেওয়ার নতুন অজুহাত পেয়ে গেলে, তাই না? যেভাবেই পারো জ্ঞান অর্জন করো। ভালো থেকো। আজকের মতো সময় ফুরিয়ে এলো। কানেস্তারা সম্পর্কে তোমাদের মতামত অথবা কি দেখতে চাও কানেস্তারায় তা আমাদেরকে জানাতে পারো। আমাদের ফেসবুক পেজ কানেস্তারা, অথবা আমাদেরকে ইমেল করতে পারো info@kanestara.com এ। আর আমাদের কানেস্তারা সম্পর্কে তোমরা যদি আরও জানতে চাও তাহলে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতে পারো www.kanestara.com এ। দেখা হবে আবারও। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো।